হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনায়নস ক্লাসরুম। আজকে এই ভিডিওতে আমি প্রথমেই বলি যে আর কয়েকদিনের মধ্যেই ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল অর্থাৎ আবগারি পুলিশের মেন্স আছে, যেখানে ইংরেজি একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকে ডাব্লিউপির কনস্টেবলে বা এক্সাইজ কনস্টেবলে। তো এই ভিডিওতে আমি প্রথম একটা মক টেস্ট নিয়ে আসছি এবং আমাদের এই সিরিজ পরীক্ষা অবধি চলবে। এই সিরিজ আমাদের চলবে, কিছুদিনের মধ্যে ডাব্লিউপির প্রিলিমিনারি রেজাল্ট বেরোবে, তারপর ডাব্লিউপির কনস্টেবলের পরীক্ষা হবে মেন্স, সেখানেও ইংরেজি একইভাবে আছে, প্যাটার্ন সেম। বেশিরভাগ কোশ্চেন বেসিক ইংলিশ থেকে পড়ে, ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে, অ্যান্টোনিমস থাকে, সিনোনিমস থাকে, কিছু ইডিয়মস থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, আর্টিকেল থেকে, প্রিপোজিশন থেকে ইত্যাদি। তো এই সমস্ত প্রশ্নই পড়ে। আর 5টা কম্পিটিটিভ এক্সামে যেভাবে প্রশ্ন আসে ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলে সেভাবেই প্রশ্ন আসবে। তো আমি এখানে 15টা প্রশ্ন নিয়ে এসেছি, এইভাবে প্রত্যেক দিনই 10টা বা 15টা প্রশ্ন থাকবে। তো আমি আশা করছি আবগারি পুলিশের পরীক্ষার আগেই মোটামুটি আমি 20টা মক টেস্ট নিতে পারবো, অর্থাৎ 300 থেকে 400টা প্রশ্ন আমি প্র্যাকটিস করাতে পারবো। তো প্রত্যেকেই পরীক্ষাগুলো খুব মন দিয়ে দেবে এবং প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে রাখবে উত্তর সহ। দেরি করছি না, নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপর আমি উত্তর বলবো, বুঝিয়ে দেবো। আমাকে ভিডিওর শেষে কমেন্টে জানাবে তোমার স্কোর কত হলো, প্রত্যেকেই জানাবে, এবং তাহলে তুমি কিছুদিনের মধ্যেই নিজের ইমপ্রুভমেন্টের জায়গাটা বুঝতে পারবে। প্রথম প্রশ্ন কি আছে না, ইউজ প্রপার ওয়ার্ড। ড্যাশ হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9। এই আমাদের প্রশ্ন। ড্যাশ হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9। নিজের উত্তর দেওয়ার চেষ্টা করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন করতে হয় খেয়াল রাখতে হবে টোটাল সেন্টেন্সটার ওভারঅল একটা অর্থ কেমন হতে পারে। তোমাকে নিজেকে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বুঝতে হবে যে অর্থটা কিভাবে করলে পর শুনতে ভালো লাগে, যথাযথ মনে হয়। এখানে কি বলছে, ড্যাশ হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9। সে 9টার মধ্যে বাড়ি ফিরেছিল। সে 9টার মধ্যে বাড়ি ফিরেছিল। তুমি কি বলতে পারবে যেহেতু সে দেরি করেছিল সে 9টার মধ্যে বাড়ি ফিরেছিল? যেহেতু সে দেরি করেছিল সে 9টার মধ্যে বাড়ি ফিরেছিল বলতে পারবে না, কারণ সে লেট করেছিল তাই সে 9টায় বাড়ি ফিরেছিল, 9টার মধ্যে, এটা বলতে পারবে না। আমি যদি এরকম বলি, যদিও সে লেট করেছিল সে 9টার মধ্যে বাড়ি ফিরে গিয়েছিল, যদিও, এটা আমার শুনতে সবচেয়ে বেস্ট লাগছে। সো আমাদের উত্তর হবে কি না, অলদো। অ্যান্সার হবে অলদো হি ওয়াজ লেট। অলদো হি ওয়াজ লেট, যদিও সে তার দেরি হয়েছিল বা সে দেরি করেছিল। হি কেম হোম, মাথায় রাখবে হোমের আগে প্রিপোজিশন টু বসে না, পরীক্ষা দিতে পারে যে কোনো সময়। হোমের আগে টু হোম হবে না, শুধু হোম। হি কেম হোম বাই 9। ক্লিয়ার? নেক্সট, ডেসপাইট ছিল একটা অপশন। ডেসপাইট করলে পর তারপরে সবসময় নাম পদ ব্যবহার করতে হয়, নাউন ইউজ করতে হবে। ডেসপাইটের পরে নাউন ইউজ করতে হবে। আমি বলতে পারতাম ডেসপাইট দিলে ডেসপাইট বিইং লেট, এটা মাথায় রাখবে, আসতে পারে পরীক্ষায়। ডেসপাইট বিইং লেট হি কেম হোম বাই 9। নো প্রবলেম, তাতে কোনো ভুল ছিল না। ঠিক আছে? নেক্সট, ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন। ইউ হ্যাড বেটার ওয়ান্ট পারমিশন, আস্ক পারমিশন, অর্ডার পারমিশন, না কল পারমিশন? ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন। হ্যাড বেটার মানে কোনো কিছু করে নেওয়া ভালো, এই অর্থ বোঝাতে। আমার এখন চলে যাওয়া ভালো, আই হ্যাড বেটার লিভ নাও। হ্যাড বেটারের ব্যবহার, আই হ্যাড বেটার লিভ নাও, মানে আমার এখন চলে যাওয়া ভালো, লিভ নাও। আই হ্যাড বেটার লিভ নাও। পারমিশন চাওয়া হয়, তাই না? তোমার বরং পারমিশন চাওয়া ভালো। ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন। সঠিক উত্তর হবে আস্ক। নেক্সট, 3 নম্বর প্রশ্ন। এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য ড্যাশ। এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য ড্যাশ। গ্রাউন্ড, কার্পেট, ফ্লোর, না নান অফ দ্য অ্যাবাভ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। ফ্যামিলি স্ক্যান্ডালসকে একজন লোক
কিসের নিচে রাখে? গ্রাউন্ড, কার্পেট, ফ্লোর, না নান অফ দ্য অ্যাবাভ? উত্তর কী হবে? কার্পেট, আন্ডার দ্য কার্পেট। কোনো কিছুকে আন্ডার দ্য কার্পেট নিয়ে যাওয়া মানে সেটাকে হাইড করা, সেটাকে টু মেক সামথিং সিক্রেট, এবং সেটাকে লুকোনো। ক্লিয়ার? তো উত্তর হবে আন্ডার দ্য কার্পেট, গ্রাউন্ড বা ফ্লোর কিন্তু নয়। নেক্সট, ডেসিডুয়াস ট্রিজ আর, ডেসিডুয়াস ট্রিজ যেগুলো তারা কী ধরনের গাছ? ট্রিজ অর্থাৎ আমাকে ডেসিডুয়াস কথাটির অর্থ জানতে হবে। ট্রিজ দ্যাট শেড লিভস ওয়ান্স আ ইয়ার, ট্রিজ দ্যাট আর বিগ, ট্রিজ দ্যাট আর স্ক্যাটার্ড, নাকি ট্রিজ দ্যাট ডোন্ট হ্যাভ লিভস? যে সমস্ত গাছের পাতা থাকে না, যে সমস্ত গাছেরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, যে সমস্ত গাছেরা সাইজে বড় হয়, নাকি ট্রিজ দ্যাট শেড লিভস ওয়ান্স এ ইয়ার, সেই সমস্ত গাছেরা যারা বছরে একবার যাদের পাতা ঝরে যায়? উত্তর কী হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, ডেসিডুয়াস ট্রিজ মানে পর্ণমোচী বৃক্ষ, ডেসিডুয়াস, যারা অ্যানুয়ালি যাদের পাতা ঝরে যায়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, হি কেম অফ হিজ ওন ড্যাশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা ভীষণ ইম্পর্টেন্ট। হি কেম অফ হিজ ওন ড্যাশ, ইম্পালস, অ্যাকর্ড, ইনডিফারেন্স? কোনটা উত্তর হবে? ইম্পালস, অ্যাকর্ড না ইনডিফারেন্স? হি কেম অফ হিজ ওন ড্যাশ, টু কাম অফ ওন ড্যাশ, ওন অ্যাকর্ড, ওন অ্যাকর্ড তার মানে কি? তার মানে হচ্ছে টু কাম অফ ওয়ান্স ওন অ্যাকর্ড, টু কাম অফ ওয়ান্স ওন অ্যাকর্ড মানে একজনের নিজের ইচ্ছেতে কোনো কিছু কাজ করা, স্বেচ্ছায়। সে নিজের ইচ্ছেতে এসেছিল, সে স্বেচ্ছায় এসেছিল। ক্লিয়ার? হি কেম অফ হিজ ওন অ্যাকর্ড। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি। খুব ইম্পর্টেন্ট, প্রপার শব্দ তোমাকে বসাতে হবে। কোন শব্দ বসবে? দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি, কেবলমাত্র পরিবারের সদস্যদের দ্বারাই শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্য, দ্য লাস্ট রাইট, বানান কি? দ্য লাস্ট রাইট। নিশ্চয়ই বুঝতে পারছো, এই রাইট আর এই রাইট কখনই হবে না, RIGHT বা WRITE কখনই হবে না। শেষকৃত্য তার ইংলিশ হচ্ছে লাস্ট রাইট, RITE, লাস্ট রাইট, RITE। এখান থেকে রিচুয়াল আসে, তাই না? এখান থেকে আসে রিচুয়ালস। নেক্সট 7 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস। দিস ড্রামা ওয়াজ নট রিটেন ইন আ ডে। এই নাটকটি একদিন লেখা হয়নি। দিস ড্রামা ওয়াজ নট রিটেন ইন আ ডে। উত্তর কী হবে? দ্য ড্রামাটিস্ট হ্যাজ নট রিটেন দ্য ড্রামা ইন আ ডে, দ্য ড্রামাটিস্ট ডিড নট রোট দ্য ড্রামা ইন আ ডে, দ্য ড্রামাটিস্ট ডিড নট রাইট দ্য ড্রামা ইন আ ডে, না দ্য ড্রামাটিস্ট হ্যাড নট রিটেন দ্য ড্রামা ইন আ ডে। 4টে অপশন দেওয়া আছে, খুব সহজ প্রশ্ন। আমি কয়েকটা সিম্পল কথা বলবো এই ভয়েস চেঞ্জ সম্পর্কেই, পরে যখন আমি নেক্সট মক টেস্টে আরও কোনো ভয়েস চেঞ্জ দেবো তার নিয়ম আমি আলোচনা করব, সো দ্যাট আমাদের এই মক টেস্ট সিরিজের মধ্যেই ভয়েস চেঞ্জটা পুরো কমপ্লিট হয়ে যায় একদিক থেকে। দেখো, প্রথম কথা, আমি দেখতে পাচ্ছি একটা বি ভার্ব আছে প্রশ্নে, একটা বি ভার্ব আছে এবং একটা ক্রিয়াপদের, মেন ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল বা V3 আছে। মাথায় রাখবে, সেন্টেন্সের মধ্যে একটা বি ভার্ব যদি থাকে এবং মেন ভার্বের যদি থার্ড ফর্ম হয়, মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল যদি ইউজ হয়, পাস্ট পার্টিসিপল যদি ইউজ হয়, যদি থাকে এইভাবে, তাহলে বুঝবে সেটা প্যাসিভ ভয়েসে আছে। তোমায় করতে হবে অ্যাক্টিভ ভয়েস। এটা কোন টেন্সে ছিল? সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা আছে। সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসের সময় যেটা করতে হয়, সাবজেক্টের পরে সেই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ের নিয়ে আসতে হয়। যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ের। এখানে দিস ড্রামা এটা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি ওয়াজ বসিয়েছি এবং মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, তো রিটেন। আমি বুঝতে পারলাম সিম্পল পাস্ট টেন্স। তাহলে অ্যাক্টিভ ভয়েস কী হবে? ড্রামাটা কার দ্বারা লেখা হয়েছে? আসলে ড্রামাটা লিখেছে কে? আমাদের ড্রামাটিস্ট, তাই না? তো আমি কর্তা করব অ্যাক্টিভ ভয়েসে, দ্য ড্রামাটিস্ট। এবার যিনি নাট্যকার তিনি নাটকটিকে একদিনে লেখেননি, সাধারণ অতীতকালের বাক্য করব, সাধারণ অতীতকালের, যেহেতু আমার প্যাসিভ ভয়েস সাধারণ অতীতে আছে। নাবাচক বাক্য সাধারণ অতীতে, সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে
নেগেটিভ সেন্টেন্স করার জন্য, সিম্পল পাস্টে নেগেটিভ সেন্টেন্স করার জন্য কি করতে হয়? নেগেটিভ সেন্টেন্সে ডিড নট ইউজ করতে হয়। ডিড নট, দ্য ড্রামাটিস্ট ডিড নট। অপশন বিতেও আছে, অপশন সিতেও আছে। কিন্তু দেখো এবার যখন তুমি ডিড নট ইউজ করছো আর কোনোভাবেই মেন ভার্বের পাস্ট ফর্ম হবে না, মেন ভার্বের বেস ফর্ম ইউজ হবে। কারণ তুমি ডুটাকে ডিড করেছো আর রাইটটা রোট করবে না, রাইট কিন্তু রাইটই থাকবে। দ্য ড্রামাটিস্ট ডিড নট রাইট দ্য ড্রামা ইন আ ডে, অপশন বি কিন্তু নয়। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট 8 নম্বর প্রশ্ন, টু কল আপ। কল আপ এই ফ্রেজাল ভার্বটার মানে কি? টু অ্যান্টিসিপেট, টু রিমেম্বার, টু রিড, না টু কল সামবডি, কাউকে ডাকা। টু কল আপ মানে কি? টু কল আপ মানে টু রিমেম্বার, মনে করা। টু কল আপ মানে টু রিমেম্বার। টু রিড, পড়ার ফ্রেজাল ভাবটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে গো থ্রু। গো থ্রু, এটা ভীষণ ইম্পর্টেন্ট। গো থ্রু মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। কল আপ মানে রিমেম্বার আর গো থ্রু মানে রিড। নেক্সট 9 নম্বর প্রশ্ন, আই হ্যাড ড্যাশ 100 রুপি নোট দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। ইউজ আর্টিকেল। আই হ্যাড ড্যাশ 100 রুপি নোট দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। কি উত্তর হবে? আমার একটা 100 টাকার নোট ছিল, যেটা আমি গতকাল হারিয়েছি। আই হ্যাড ড্যাশ 100 রুপি নোট দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। আই হ্যাড এ 100 রুপি নোট, মাথায় রাখতে হবে। যে সমস্ত শব্দের শুরুতে ওয়া বা ইউর মতো উচ্চারণ থাকে, ওয়া বা ইউ, যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি খুব ইম্পর্টেন্ট। ইউনিক খুব ইম্পর্টেন্ট। ওয়া দিয়ে কি? ওয়ান আইড ডিয়ার, সেটা ওয়ান আইড ডিয়ার মাথায় রাখবে। ওয়ান আইড, 100, 100 এটসেট্রা মাথায় রাখতে হবে। ইভেন ইয়োলো, ইয়োলো উচ্চারণ করতে গিয়ে মনে হয় আমাদের প্রথমে ভাওয়েল আছে, না ভাওয়েল সাউন্ড কিন্তু নয় এগুলো। ওয়া এবং ইউ এই যে উচ্চারণটা, সেটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড। আমি বলতে পারি ওয়ান্ডার বা ওয়ান্ডারফুল, দিস ইজ ড্যাশ ওয়ান্ডারফুল সাইট, কখনোই কিন্তু অ্যান ওয়ান্ডারফুল হবে না, এ ওয়ান্ডারফুল সাইট মাথায় থাকবে নিশ্চয়ই। নেক্সট, মার্ডার অফ এ ম্যান ইজ কল্ড, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। মার্ডার অফ আ ম্যান ইজ কল্ড জেনোসাইড, হোমিসাইড, অ্যাসাসিনেশন নাকি এভিসাইড? জেনোসাইড, হোমিসাইড, অ্যাসাসিনেশন নাকি এভিসাইড? কি উত্তর হবে? মার্ডার অফ এ ম্যান, একজন মানুষকে হত্যা করা। হোমিসাইড, হোমিসাইড, হোমোসেপিয়েন্স, HOM থাকা মানেই বুঝবে এটা মানুষ কেন্দ্রিক। ক্লিয়ার? এভিসাইড মানে কি? এভিসাইড মানে কি? এভিসাইড মানে দেখো একটা শব্দ বলছি, এভিয়ারি আর অ্যাপিয়ারি, দুটো পরীক্ষায় পড়ে। অ্যাপিয়ারি মানে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি রাখা হয় সেটাকে বলা হয় এপিয়ারি। আর এভিয়ারি মানে যেখানে পাখিদের রাখা হয়। তাহলে এভি কথাটা, AVI, এটা রিলেটেড টু বার্ডস। আর সাইড মানে CID থাকা মানে হত্যা কেন্দ্রিক কিছু একটা হবে। তো এভিসাইড মানে একটা এমন সাবস্টেন্স, একটা এমন মেটেরিয়াল যেটা দিয়ে পাখিদেরকে মেরে ফেলা হয়। অ্যান এভিসাইড ইজ ইউজড টু কিল বার্ডস। এভিসাইড মানে এ সাবস্টেন্স that is used to kill birds, যেটা মাথায় থাকে, টু কিল বার্ডস। তোমরা এভিয়ারি জানো, AVIARY, এভিয়ারি, অ্যাপিয়ারি। অ্যাসাসিনেশন মানে কি? অ্যাসাসিনেশন মানে একজন পাওয়ারফুল প্রমিনেন্ট মানুষকে হত্যা করা, নিজের রাজনৈতিক মানে পলিটিক্যাল, সোশ্যাল ইত্যাদি গেনের জন্য তাকে হত্যা করে তুমি হয়তো বিশাল কিছু করতে পারবে, তুমি একটা পদ দখল করতে পারবে। ম্যাকবেথ যেমন ডানকানকে হত্যা করেছিল, অ্যাসাসিন করেছিল, তাই না? বেশি পাওয়ারফুল কাউকে হত্যা করা, অ্যাসাসিন করা, অ্যাসাসিনেশন। ক্লিয়ার? আর জেনোসাইড মানে কি? জেনোসাইড মানে কি? গণহত্যা। জেনোসাইড মানে একসাথে অনেক লোককে মেরে ফেলা, গণহত্যা। ডেলিবারেটলি লার্জ নাম্বার অফ পিপল ফ্রম আ পার্টিকুলার নেশন অর এথনিক গ্রুপ, কোন একটা পার্টিকুলার কমিউনিটির, একটা নেশনের একসাথে অনেক লোককে হত্যা করে ফেলা। জেনোসাইডের বাংলা মানে হয় গণহত্যা।
যেটা মাথায় থাকে, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। নেক্সট, ইউথ্যানেসিয়া ইজ, এটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে। ইউথ্যানেসিয়া মানে কি, কেন হতে পারে বলছি। তোমরা সম্প্রতি শুনেছ একটা মেশিন আবিষ্কার হয়েছে যেটাতে কিছুক্ষণের মধ্যেই উইদিন 1 মিনিট মেবি একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে। ওটা ইউথ্যানেসিয়ার একটা মেশিন। ইউথ্যানেসিয়া মানে হচ্ছে, অপশন দেওয়া 4টে, কোল্ড ব্লাডেড মার্ডার, মার্সি কিলিং, অনার কিলিং, নাকি নান অফ দ্য অ্যাবাভ। ইউথ্যানেসিয়া মানে কি? বিভিন্ন দেশে ইউথ্যানেসিয়া আছে। সেটা কী জিনিস? যখন কোনো কারোর শরীরে সেরকম কিছু রোগ হয় বা এমন কিছু আঘাত পায় যেখান থেকে সে আজ না হোক কাল মরবেই, বাট চরম কষ্ট পাচ্ছে, সে আর থাকতে পারছে না, সে চরম কষ্ট পাচ্ছে। ইন দ্যাট কেস ডাক্তারদের সাহায্য নিয়ে তাকে মেরে ফেলা হয়, যেভাবে হোক। বিভিন্ন দেশে তার নিয়ম বিভিন্ন রকম থাকে। এটা বলে মার্সি কিলিং। তার প্রতি দয়ালু হয়ে, যে এই কষ্ট সে আর সহ্য করতে পারছে না, সেই কষ্ট থেকে মুক্তি দিতে তাকে মেরে ফেলা, তার প্রতি মার্সিফুল হওয়া, সামহাও যেন তার প্রতি একটা কাইন্ডনেস দেখানো হলো, এটার মার্সি কিলিং, ইউথ্যানেসিয়া, যেন মাথায় থাকে। নেক্সট 12 নম্বর, হি ক্যানট ডু হিজ ওয়ার্ক, চেঞ্জ দ্য ভয়েস। হি ক্যানট ডু দিস ওয়ার্ক। আমি কোনো অপশান দিইনি এটাতে, ইচ্ছে করে অপশান দিইনি একটু শিখিয়ে দেওয়ার জন্য। দেখো, ভয়েস চেঞ্জের ফার্স্ট যে রুল আমাদের ফলো করতে হয় সেটা হচ্ছে বাক্যের কর্মকে এবং কর্তাকে দেখতে হবে। অ্যাক্টিভ ভয়েস যদি দেওয়া থাকে, এখানে কর্তা হচ্ছে হি, এটা সাবজেক্ট, দিস ওয়ার্ক এটা অবজেক্ট। যখনই প্যাসিভ ভয়েস করব, অ্যাক্টিভ ভয়েসে যে কর্তা সে অ্যাক্টিভ, সে সক্রিয়। যে কর্তা, সে কর্তার জায়গায় বসেছে, সে কাজটা করছে বা করছে না, হোয়াট এভার। প্যাসিভ ভয়েস করার সময় কর্তা চলে যাবে নিষ্ক্রিয় অবস্থানে, সে প্যাসিভ হয়ে যাবে। উল্টো দিকে কর্ম চলে আসবে কর্তার জায়গায়। তাহলে দিস ওয়ার্ক, এটাকে আমি কর্তার জায়গায় নিয়ে এলাম, দিস ওয়ার্ক। আছে কি? ক্যান নট, ঠিক আছে, মোডাল অক্সিলারি দিয়ে যখন সেন্টেন্স থাকবে, হি ক্যান নট, হি মে নট, হি শুড নট, হোয়াট এভার, যখন মোডাল অক্সিলারি থাকবে সেটা সেম টু সেম থাকবে। দিস ওয়ার্ক ক্যান নট, ক্যান নট একসাথে করতে হয়, আলাদা নয়। ক্যান নট আলাদা নয়, একসাথে, একটাই শব্দ। দিস ওয়ার্ক ক্যান নট, এরপর একটা বি ভার্ব বসবে, সিম্পলি বি। দিস ওয়ার্ক ক্যান নট বি, এবং মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম, মূল ক্রিয়াপদ ডু আছে, তার থার্ড ফর্ম কী হবে? ডু, ডিড, ডান। দিস ওয়ার্ক ক্যান নট বি ডান বাই, এবার কর্তাটা কর্মের জায়গায় আসবে, মাথায় রাখতে হবে। কর্তা যদি কর্মের জায়গায় আসে তাহলে তার কর্মকারকের রূপটি বসাতে হবে বা তার অবজেক্টিভ কেস বসাতে হবে। প্রোনাউন আছে হি, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাই না? এটা সাবজেক্টিভ ফর্ম, এটা কর্তৃকারকের রূপ হি। এর কর্মকারক কী হয়? হিটা হিম হয়, সিটা হার হয়, ইত্যাদি ইত্যাদি। দেটা দেম হয়, আইটা মি হয়, আই হয় মি। দিস ওয়ার্ক ক্যান নট বি ডান বাই মি, বাই দেম, যদি দে থাকে তাহলে হবে দেম, সি থাকলে হবে হার, উই থাকলে হবে আস, প্রভৃতি। পরে পরে আমরা যখন আবার প্রশ্ন নিয়ে আসবো আলোচনা হবে। তো মাথায় রাখতে হবে, কর্মকে কর্তার জায়গায় নিয়ে আসবো, কর্তাকে কর্মের জায়গায় নিয়ে যাব, এবং মূল ক্রিয়াপদের V3 হবে, তার আগে একটা বি ভার্ব বসালাম। দিস ওয়ার্ক ক্যান নট বি ডান বাই হিম। নেক্সট 13 নম্বর প্রশ্ন, কারেক্ট দ্য সেন্টেন্স। খুব সহজ একটা সেন্টেন্স দেওয়া আছে এবং ভীষণ ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পসিবল ফর মি টু কাউন্ট 5 crores rupees. It is impossible for me to count 5 crores rupees. It is impossible for me to count 5 crores rupees. কোথায় ভুল আছে এবং যদি ভুল থাকে তাহলে কেন ভুল আছে? 5 crore rupees বুঝতে হবে। এই বাক্যে বলা আছে 5 কোটি টাকা, টাকাটা অনেক বেশি, একের থেকে বেশি, তো বহুবচন, আমি রুপিস ইউজ করলাম, কোনো ভুল নেই। কিন্তু 5 কোটি, এই 5 কোটিটা হচ্ছে এই রুপিজের বিশেষণ, অ্যাডজেক্টিভ। এই 5 crores এটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে এবং আমরা অ্যাডজেক্টিভের বহুবচন করি না, অ্যাডজেক্টিভের বহুবচন করি না। উত্তর হবে ইট ইজ ইম্পসিবল ফর মি টু কাউন্ট 5 crore rupees.
5 crore রুপিজ। ক্লিয়ার? এটার বহুবচন হবে না, সেইভাবে 10,000 রুপিজ, 10,000 রুপিজ, মাথায় থাকবে যেন, 10,000 রুপিজ যেন মাথায় থাকে। 10,000, 5 crore, 500, 600, যাই থাক না কেন, যত টাকাই হোক না কেন, আমি কোনোভাবেই সেটাকে বহুবচন আকারে লিখব না। 5 crores বলবো না, 10,000 বলবো না, ওই এসটা বাদ যাবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, এ সেলার অফ কেক ইজ, একজন কেক বিক্রেতা, তাকে কি বলা হয়? বেকার, সেলসম্যান, কনফেকশনার নাকি কেক সেলার? এ সেলার অফ কেক ইজ বেকার, সেলসম্যান, কনফেকশনার না কেক সেলার? জানতে হবে। এটা আমি আমার মক টেস্টে আগে নিয়েছি, এই প্রশ্ন দিয়েছিলাম। বলা হয় কনফেকশনার, যিনি কেক বিক্রি করেন তাকে বলা হয় কনফেকশনার। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ইউ সেড টু মি ব্রিং দ্য বুক টুমোরো, এটা চেঞ্জ দ্য ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, আমি লিখতে ভুলে গেছি, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। ইউ সেড টু মি ব্রিং দ্য বুক টুমোরো, তুমি আমায় বলেছিলে আগামীকাল বইটা নিয়ে এসো। আমি এটা ইচ্ছে করে অপশান দিইনি, কারণ একটু শিখিয়ে দেবো। দেখো, ন্যারেশন চেঞ্জে ডিটেলসটা এখানে বলবো না এই ক্লাসে, আমি ন্যারেশন চেঞ্জের উপরে যখন ক্লাস নেব তখন বলবো। হাউএভার, যদি আমার সেড টু থাকে তাহলে আমি সেখানটাকে টোল্ড করব, সেড টু থাকলে করব টোল্ড। সো ইউ টোল্ড মি। এবার যদি কোটেশনের ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আগামীকাল বইটি নিয়ে এসো, আমাকে এক গ্লাস জল দাও, আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি বোঝালে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করছে আগামীকাল বইটি নিয়ে এসো। তাহলে আমি ইউ টোল্ড মি তারপরে একটা টু বসাবো, টু, ইউ টোল্ড মি টু, তারপরে যেমন আছে তেমন লিখব, টু ব্রিং দ্য বুক। এবারে টু ব্রিং দ্য বুক টুমোরো, তো টুমোরো জায়গায় আমি বলবো দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। ইউ টোল্ড মি টু ব্রিং দ্য বুক দ্য নেক্সট ডে। দুটো জিনিস মাথায় রাখবে, যদি টুমোরো থাকে কোটেশনের ভেতরে, যদি টুমোরো থাকে তাহলে করব দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। আর যদি ইয়েস্টারডে থাকে গতকাল, তাহলে বলবো দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে, দুটোই করা যায়। দ্য প্রিভিয়াস ডে, যেরকম অপশানে দেবে সেটাই রাখবে। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা খুব সহজ, মাঝে টু বসাতে হবে, তারপরে যেমন আসে তেমন লিখে দেবো। পরে যদি কোনো শব্দ থেকে থাকে টুমোরো বা ইয়েস্টারডে, তার যেরকম পরিবর্তন হয় সেই পরিবর্তন করতে হবে। আপাতত শিখলে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, আর ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে। ক্লিয়ার? তো এই ছিল আজকের 15টা প্রশ্ন। এরপরে নেক্সট দিন আগামীকাল আবার 15টা প্রশ্ন থাকবে। মক টেস্টের টাইম থাকবে এই টাইমেই, রাত 8টার সময় প্রতিদিন। চেষ্টা করব প্রতিদিন নিয়ে আসার 10টা বা 15টা প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।